একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের ফরিদপুরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আহলে হাদিস অনুসারীদের মসজিদ সহ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার অভিযোগ। বাংলাদেশের সরকার বলছে, স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না। 10ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পড়তে হবে। একজন শিক্ষক: আমরা তো দেখি, স্কুলেও দেখি যে গার্জিয়ানরা চাপিয়ে দেয় যে মেয়ে সায়েন্সে পড়ার যোগ্য না, পারছে না, কিছুতেই পারে না, তার সেদিকে কোনো আগ্রহ নেই, গার্জিয়ানের প্রেসারে সে সায়েন্স নিচ্ছে। বাংলাদেশেও কি করোনা ভাইরাস মহামারীর সেকেন্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে? সরকারের প্রস্তুতি কতটা? এ নিয়ে শুনবেন বিশেষ প্রতিবেদন। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান। বাংলাদেশে ফরিদপুরের সালথা উপজেলায় আহলে হাদিস অনুসারীদের একটি মসজিদ সহ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জন্য স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমি মাদ্রাসার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মাদ্রাসার পরিচালক বলছেন, কয়েকশো লোক হামলা চালিয়ে তাদের মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় হেফাজতে ইসলামের নেতারা বলছেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করার পর উত্তেজিত লোকজন ঘটনাটি ঘটিয়েছে। হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত এই দুটো পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে। ঢাকা থেকে কাদির কল্লোল। ফরিদপুরের সালথা উপজেলায় কামদিয়া গ্রামে আহলে হাদিসের অনুসারীরা মাদ্রাসাটি চালু করেছিলেন 1 বছর আগে। 5ম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসা ছিল আবাসিক। ভিত পাকা এবং টিনের দুটি বড় ঘরে ছাত্রছাত্রীরা আবাসিক হিসেবে পড়াশোনা করত। মাদ্রাসার ভিতরেই তাদের মসজিদ ছিল। গত বুধবার সকাল 9:30টার দিকে যখন কয়েকশো লোক হামলা চালায়, তখন মাদ্রাসায় 2 জন শিক্ষক এবং 35 জন শিশু শিক্ষার্থী ছিল। মাদ্রাসাটির পরিচালক ইলিয়াস হোসেন জানিয়েছেন, শিক্ষক এবং শিশু শিক্ষার্থীরা কোনোভাবে জঙ্গলে পালিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। তিনি বলেছেন, কয়েকদিন ধরে মাইকিং এবং সমাবেশ করে উস্কানি দেওয়ার পর হামলা করা হয়েছে। উস্কানিতে 500-600 লোক এসে হামলা করে আমাদের ঘর দরজা ভাঙিয়ে তছনছ করে দিছে, মাটির সাথে মিশিয়ে ফেলাইছে। কোরআনে কারিম, কিতাব, বুখারী, মুসলিম সমস্ত কিতাবাদি পাড়াইয়ে ছিঁড়ে ছিটকে নষ্ট করে ফেলাইছে এবং আমাদের এখন মৃত্যুর হুমকি দিতেছে। আমরা মামলা করছি, একটা মামলা না তুললে আমাদের মারবে ধরবে, এই মূলে হুমকি দিচ্ছে। আহলে হাদিসের মাদ্রাসার পরিচালক ইলিয়াস হোসেন আরও অভিযোগ করেছেন, স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমি মাদ্রাসার সমর্থকরা অনেকদিন ধরেই তাদের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরছে, কিন্তু কয়েকদিন ধরে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করা হয়। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন 2 পক্ষকে নিয়ে গত মঙ্গলবার একটি বৈঠক করে। পরদিন বুধবার প্রশাসনের সাথেই সকালে 2য় দফায় বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের জন্য 2 পক্ষের প্রতিনিধিরাও ইওনো কার্যালয়ে হাজির হয়েছিলেন। তবে আহলে হাদিসের অনুসারীদের বিরোধীরা একটি সমাবেশেরও আয়োজন করেছিলেন। এরই মাঝে মাদ্রাসায় হামলা হয়। তবে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা হেফাজতে ইসলামের একজন নেতা মোহাম্মদ নিজামুদ্দিন বলেছেন, কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠার পর সেখানে উত্তেজনা ছড়িয়েছিল। ওটা তথাকথিত আহলে হাদিস 5টা লোক ওখানে একটা আস্তানা বানাইছে। সেখানে বানাইয়া মুসলমানদের ঈমান নষ্ট করার কয়েকটা কাজ শুরু করছে। এই কারণে আমরা তাদেরকে আগেই নিষেধ করছি। সে নিষেধ করার পরে নিষেধ মানে নাই, যখন শোনে নাই তখন হলো আমরা একটা সমাবেশের আয়োজন করছি। তো আমরা একটা চাপ সৃষ্টি করলে যাতে ওরা চলে যায় বা ওরা এর থেকে ফিরে আসে। ওই সমাবেশের স্থলে যখন লোকজন আসতেছিল, ওখানে একটা মাদ্রাসার কয়েকটা ছাত্র যাইতেছিল সমাবেশের দিক। ওই যেখানে আস্তানা বানাইছে তাদের আপনজন, তারা ওই ছেলেদেরকে মারছে। এরপরে ওখানে যে সমস্ত জনগণ ছিল ক্ষিপ্ত হয়ে ওদের ওই ঘরগুলো ভেঙে দিছে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেছেন, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। তবে আহলে হাদিসের অনুসারীদের মাদ্রাসা আবার চালু করার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তিনি উল্লেখ করেছেন,
বলেছেন সব পক্ষের সাথে আলোচনা করে তারা সমাধানের চেষ্টা করবেন। যেহেতু এই মুহূর্তে একটু থমথমে পরিবেশ আছে, সেজন্য আমরা তাদেরকে বলেছি আগে পরিস্থিতিটা স্বাভাবিক হোক, তারপরে আবার বসে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের বিরোধ থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গত বছরেরই শেষ দিকে ভোলা জেলায় আহলে হাদিসের অনুসারীদের একটি মসজিদ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ এবং লেখক শরীফ মাহমুদ বলেছেন, সংঘাত সৃষ্টি করা বা হানাহানি ইসলাম সমর্থন করে না। দাঙ্গা হাঙ্গামা, আক্রমণ, ভেঙে ফেলা, অপর পক্ষের কোনো উপাসনা কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, এটা কোনো অবস্থাতেই ঠিক না। আমরা মনে করি যে বাংলাদেশে ইসলামী জীবনযাপন করে অথবা ইসলামী বিভিন্ন চিন্তার স্কুল, যেটাকে আমরা বলি স্কুল অফ থট, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু হানাহানির পর্যায়ে দেওয়া উচিত না। এটা বাংলাদেশে আছে, আগে থেকে আছে, বিরোধটা আছে। তো গ্রাম পর্যায়ে যাদের ভেতরে শিক্ষার স্তরটাও নিচে, সহনশীলতার মাত্রাটাও পরীক্ষিত না, সেখানে এই বিরোধগুলো একটা চূড়ান্ত রূপ ধারণ করে যায় অনেক সময়। এদিকে ফরিদপুরের সালথায় হামলার শিকার মাদ্রাসাটির কর্তৃপক্ষ ২৮ জনের নাম দিয়ে মামলা করেছে। তবে পুলিশ বলেছে, হামলাকারীদের চিহ্নিত করার জন্যই এখন তদন্ত করা হচ্ছে। কাদির কল্লোল। বাংলাদেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না, বরং ১০ম শ্রেণী পর্যন্ত সবাইকে প্রয়োজনীয় সব বিষয় পড়তে হবে। দেশটিতে একীভূত পদ্ধতির শিক্ষার জন্য প্রায় ১০ বছর আগেই সরকারি একটি কমিশন সুপারিশ করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্তটি দেরিতে হলেও ভালো, তবে যোগ্য শিক্ষকের অভাব পূরণ না হলে এর সুফল পাওয়া কঠিন হবে। ঢাকা থেকে রাকিব হাসনাতের প্রতিবেদন। বাংলাদেশে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় অতিরিক্ত পরীক্ষার চাপ আর সঠিক সময়ে সঠিক পাঠ কার্যক্রম না থাকার অভিযোগ অনেক দিনের। আর এর উদাহরণ হিসেবে অনেকে নবম শ্রেণীতে উঠে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা কিংবা মানবিক বিভাগ বেছে নেওয়ার কথা বলে থাকেন। এ থেকে উত্তরণের জন্য ২০১৬ সালে শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটিও করা হয়েছিল। তাদের সুপারিশের ধারাবাহিকতায় উঠে এসেছিল এসব বিভাগ উঠিয়ে দেওয়ার প্রস্তাব। অবশেষে সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় সংসদে জানিয়েছেন, আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব। সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের শিক্ষাতেই বিজ্ঞান, মানবিক, ব্যবসা, এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের 10টি বছর সেটি শেষ করবে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, নবম শ্রেণীর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ উঠিয়ে দেওয়ার পর ২০২২ কিংবা ২৩ সাল থেকেই নতুন কারিকুলাম ও বই দেওয়ার প্রস্তুতি চলছে গত কয়েক বছর থেকেই। শিক্ষা বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলছেন, শিক্ষা কমিশনের রিপোর্টের আলোকেই সরকার কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যাকে ইতিবাচক বলেই মনে করেন তিনি। বিজ্ঞানের শিক্ষার্থীরা লিবারেল আর্টস সম্পর্কে, মানবিক সম্পর্কে কিছুই জানবে না, এটা তো হওয়া উচিত না। সায়েন্সের শিক্ষার্থীরা, আর্টসের শিক্ষার্থীরা জানবে না বিজ্ঞানের সব তথ্য উপাত্ত, এটাও হয় না। এটা বললাম তো, আমরা তো দেখেছি শিক্ষানীতির সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু বাস্তবায়ন চ্যালেঞ্জ। পুঁথিগত বিদ্যার জন্য নয়, নৈতিকতা, নীতি, মূল্যবোধ এগুলোও থাকতে হবে। বাংলাদেশের সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতেও বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করে। এর মধ্যে ইংরেজি মাধ্যমে ও লেভেল পর্যন্ত অঙ্ক, বিজ্ঞানের মতো বিষয়গুলো পড়তে হয়। কিন্তু বাংলাদেশের মূল ধারায় অর্থাৎ স্কুলগুলোতে নবম শ্রেণীতে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে এগুলো পড়ার সুযোগ নেই। শিক্ষা বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলছেন, এখন ১০ম শ্রেণী পর্যন্ত মৌলিক বিষয়গুলো সবাইকে পড়ানোর সিদ্ধান্তটি ভালো, তবে বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশে যোগ্য শিক্ষকের অভাব। যারা ফার্দার এডুকেশনে যাবে তাদের জন্য, আবার যারা এসএসসি করে আর পড়বে না তাদের জন্য ভালো, তারা তখন ভোকেশনাল টেকনিক্যালে চলে যাবে একটা ভালো ফাউন্ডেশন নিয়ে। কিন্তু এটা বাস্তবায়িত হবে না যদি যোগ্য শিক্ষক আপনার না থাকে। এক ধরনের শিক্ষক আছে, ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা যায়। আরেক ধরনের শিক্ষক আছে, তাদের সংখ্যা বেশি, ওনারা প্রশিক্ষণ যোগ্য না, প্রশিক্ষণ দিলেও ওনাদেরকে দিয়ে কাজ আদায় করা সম্ভব না, এই প্রশিক্ষণ তারা গ্রহণ করার মতো যোগ্যতা তাদের নেই। শিক্ষকরা বলছেন, ১০ম শ্রেণী পর্যন্ত বিভাগ বিভাজন না থাকাই ভালো হবে, কারণ নবম শ্রেণীতে ওঠা শিক্ষার্থীরা নিজের ইচ্ছের চেয়ে অভিভাবক বা শিক্ষকদের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে বিভাগ পছন্দের প্রবণতা আছে। যেমনটি বলছিলেন ঢাকার একজন শিক্ষক নাজমুন নাহার।
আমরা তো দেখি, স্কুলেও দেখি যে গার্জিয়ানরা চাপিয়ে দেয় যে মেয়ে সায়েন্সে পড়ার যোগ্য না, পারছে না, কিছুতেই পারে না, তার সেদিকে কোনো আগ্রহ নেই, গার্জিয়ানের প্রেসারে সে সায়েন্স নিচ্ছে। এখানে তো যেটা বলা হচ্ছে যে বাংলা, ইংরেজি, অঙ্ক আর সমাজ বিজ্ঞান, ইতিহাস, পরিনীতি, ভূগোল একসাথে, এটা কমন থাকবে। আর কিছু বিষয় থাকবে যেটা আর কি ঐচ্ছিকভাবে নিতে পারবে। এই একই সাথে পড়লে প্রাথমিক সবগুলোরই ধারণা বাচ্চারা পাবে এবং তারা কোনটাতে বেশি ইন্টারেস্ট পাচ্ছে, কোন দিকে তার মানে মেধাটা কোন দিকে, সেটাও আমার কাছে মনে হয় যে বোঝা যাবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এর সুফল নির্ভর করবে কত তাড়াতাড়ি শিক্ষকদের যোগ্য করে তোলা সম্ভব হয় তার উপর। রাকিব হাসনাতের এই প্রতিবেদনে শুনছিলেন যে বাংলাদেশের সরকার বলছে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না। 10ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পড়তে হবে। এ বিষয়ে আপনি কি মনে করেন? এ নিয়েই হবে শনিবারের ফোন ইন। অংশ নিতে চাইলে 017141115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর। আজারি বাহিনী নাগোর্নো কারাবাখের সবচেয়ে জনবহুল 3টি জেলার একটি আগডামে প্রবেশ করেছে। 44 দিনের এক যুদ্ধের শেষে আর্মেনিয়াকে এই শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হচ্ছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এটিকে আগডামের জন্য ঐতিহাসিক স্বাধীনতা বলে বর্ণনা করেছেন। যে কয়েক হাজার আর্মেনিয়ান শহরটি ছেড়ে যাচ্ছেন তারা তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইথিওপিয়ায় সেনাবাহিনী এবং টিগ্রে অঞ্চলের আঞ্চলিক বাহিনীর মধ্যে যে লড়াই চলছে সেখানে অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা সেখানে একটি মানবিক করিডোর খুলতে চায় যাতে বেসামরিক মানুষের কাছে পৌঁছানো যায়। এই লড়াই শুরু হওয়ার পর শত শত মানুষ মারা গেছে। কয়েকটি আন্তর্জাতিক অনলাইন কোম্পানি এই বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে যে নতুন কিছু কঠোর নিয়ম কানুনের কারণে পাকিস্তানে তাদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন হবে। দ্য এশিয়া ইন্টারনেট কোয়ালিশন নামে একটি সংস্থা বলছে এসব নতুন কঠোর নিয়মনীতির ব্যাপারে সরকার আগে থেকে তাদের সঙ্গে আলোচনা করেনি। এই কোয়ালিশনের সদস্যদের মধ্যে রয়েছে গুগল, টুইটার, অ্যামাজন এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী পরাজয় উল্টে দেওয়ার প্রয়াসের অংশ হিসেবে আজ হোয়াইট হাউসে মিশিগান রাজ্যের রিপাবলিকান নেতাদের সঙ্গে এক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে। খবরে আভাস দেওয়া হয় তিনি ওই নেতাদের বোঝাতে চাইবেন যেন তারা মিশিগান রাজ্যে জো বাইডেনের স্পষ্ট বিজয়কে প্রত্যয়ন না করেন এবং তার পরিবর্তে ইলেকটোরাল কলেজে এমন প্রতিনিধি পাঠান যারা মিস্টার ট্রাম্পের ক্ষমতায় টিকে থাকার চেষ্টাকেই সমর্থন করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন কোভিড-19 আক্রান্ত কোনো ব্যক্তির রোগের লক্ষণ যত গুরুতরই হোক না কেন তার চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা উচিত নয়। প্যানেলটি বলছে হাসপাতালে চিকিৎসাধীন 7,000 রোগীর উপর চালানো পরীক্ষায় দেখা গেছে তাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধির কোনো প্রমাণ মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এ নিয়ে আরও গবেষণার দরকার আছে। দক্ষিণ কোরিয়ায় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা দেখতে না পারায় তার হতাশ ভক্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত একজন ক্রীড়া পৃষ্ঠপোষককে নির্দেশ দিয়েছেন। রোনাল্ডোর দল ইউভেন্টাস এবং কোরিয়ান একাদশের মধ্যেকার ওই প্রদর্শনী ম্যাচটি গত বছর সোলে অনুষ্ঠিত হয়, কিন্তু পুরো খেলায় রোনাল্ডোকে বদলি খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রাখা হলে ভক্তরা হতাশ হন এবং 1.5 শতাধিক ভক্ত আদালতে মামলা করেন। মাসুদ হাসান খান। ভারতের রাজধানী দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে কোভিড রোগীর খোঁজ করা শুরু হচ্ছে। শহরটিতে গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় এই অভিযান শুরু করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লির সরকার। আরও কিছু রাজ্যেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। আজই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 90 লক্ষ পার হয়েছে। অনুষ্ঠানে সরাসরি যোগ দিচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, দিল্লিতে কি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে বাড়ি বাড়ি গিয়ে এখন রোগীদের খোঁজ করতে হচ্ছে? দেখুন মিজান, নভেম্বরের প্রথম থেকেই দিল্লি মানে ভারতের সমস্ত রাজ্যগুলোর মধ্যে দিল্লিতেই সব থেকে বেশি সংক্রমণ পাওয়া যাচ্ছিল 24 ঘন্টায় এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বিগত 24 ঘন্টায় 7,486 জন নতুন করে সংক্রমিত হয়েছে এবং 131 জন মারা গেছেন। এটা একটা রেকর্ড। দিল্লিতে এত সংখ্যক মানুষ একদিনই কোনো আগে মারা যাননি এবং গত 15 দিনে মাত্র 1 লক্ষ মানুষের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে বা
আর হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে হাসপাতালগুলোতে চাপ পড়েছে এবং যেটা দিল্লির সরকার বলছে যে ভেন্টিলেটর যুক্ত যে আইসিইউ সেই সমস্ত শয্যাগুলোর 92% ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে এবং 1400 আরো নতুন আইসিইউ শয্যার ব্যবস্থা করছে দিল্লি সরকার। এবং মহামারী বিশেষজ্ঞরা আসলে যেটা প্রথম থেকেই বলে আসছিলেন যে আরো বেশি সংখ্যক পরীক্ষা করা প্রয়োজন, তাহলেই উপসর্গহীন বা স্বল্প উপসর্গ থাকা আক্রান্তদের চিহ্নিত করা যাবে এবং ব্যবস্থা নেওয়া যাবে। সেটাই এখন দিল্লিতে শুরু হচ্ছে। একদিকে আসলে লকডাউন যখন উঠে গেছে, মানুষও কাজে বেরোচ্ছেন, কিন্তু যে সমস্ত নিয়মগুলো মানা দরকার, মাস্ক পরা, সেগুলো বহু মানুষই করছেন না। শুধু দিল্লিতে না, ভারতের বহু জায়গাতেই সেটা হচ্ছে। এবং এই কড়াকড়ির জন্য দিল্লি সরকার ঠিক করেছে যে আজকে থেকে মাস্ক না পরে কাউকে দিল্লির রাস্তায় দেখা গেলে তাকে 500 টাকার বদলে 2000 টাকা জরিমানা দিতে হবে এবং সেই জরিমানা আদায়ের কাজ শুরু হয়ে গেছে। তো আপনি যেটা বলছেন এটা হচ্ছে রাজধানী দিল্লির কথা, তো ভারতের অন্যান্য রাজ্যের চিত্রটা কি? ভারতের বেশ কয়েকটি রাজ্যে মিজান নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা হঠাৎ করেই বাড়তে শুরু করেছে এবং প্রায় 47 দিন ধরে নতুন সংক্রমিতের সংখ্যা সুস্থ হয়ে রোগীর থেকে বেশি হয়ে গেছে। আজকে এই সংখ্যাটা আগে ছিল সুস্থ বেশি মানুষ হচ্ছিলেন, আজকে কিন্তু নতুন সংক্রমণের সংখ্যাটা অনেকটা বেশি এবং 45,000-এরও বেশি মানুষ আজকে সারা দেশে করোনা সংক্রমিত হয়েছেন এবং সংখ্যাটা মোট 90 লক্ষ পেরিয়ে গেল আজকে। এবং দিল্লি ছাড়া যেটা বলছিলাম যে মহারাষ্ট্র, কেরালা, এই দুটো রাজ্যে সব থেকে বেশি দৈনিক সংক্রমণ পাওয়া যাচ্ছে এবং এইগুলোর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। প্রায় 3600 নতুন সংক্রমিত পাওয়া গেছে গত 24 ঘন্টায়। আর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যেটা লকডাউন তো এখন আর করার কথা সম্ভবত সরকার ভাবছে না, কিন্তু গুজরাটের আহমেদাবাদে কারফিউ শুরু করা হচ্ছে, সেখানেও রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এবং কেন্দ্রীয় টিম পাঠানো হচ্ছে হরিয়ানা, মহারাষ্ট্র, মণিপুর এবং গুজরাটে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। এবারে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে মাসখানেক ধরেই সরকার বলে আসছে শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়বে। গেল সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা হঠাৎই বাড়তে শুরু করেছে। কিন্তু মানুষের মধ্যে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতনতা একেবারেই কমে গেছে। ইতিমধ্যেই বিশ্বের নানা দেশে কোভিড-19-এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। বাংলাদেশেও কি এই মহামারীর দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে? সরকারের প্রস্তুতি কতটা? শুনুন সাইয়েদ আক্তারের এই বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশে গত 2 মাসের বেশি সময় ধরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, আক্রান্ত রোগী শনাক্ত এবং মৃত্যুর হার একটু একটু করে কমে আসছিল। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার যদিও কখনোই 10%-এর নিচে নামেনি, কিন্তু নভেম্বরের তৃতীয় সপ্তাহে এসে দেখা যাচ্ছে হঠাৎ করে আবার একদিনে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। টানা কয়েকদিন ধরে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ার পর সাধারণ মানুষের মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছে যে এটা বাংলাদেশে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপের শুরু কিনা। ঢাকার একটি অফিস পাড়ার রাস্তায় কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল যারা মনে করেন স্বাস্থ্যবিধি না মেনে চলার ফল হিসেবেই বাড়ছে এই সংক্রমণ। সবাই তো আর পার্সোনালি চার্টার গাড়ি ইউজ করতে পারে না, আমরা বাস ইউজ করছি, যানবাহন। তো এই লোকাল বাসগুলোতে তো এখন আগের ঠিক মনে হচ্ছে করোনা আছে কি নেই তার মধ্যে কোনো পার্থক্যই আমরা বুঝি না। মাস্ক পরতেছে না, কেউ সিরিয়াসলি নিতেছে না ডিজিজটাকে, কজ হচ্ছে গিয়ে ডেথ রেট কম, ইনফেকশন টেস্ট করে না মানুষজন। কিছুদিন আগে করোনা টেস্ট করাতে গিয়ে আমি নিজেই দেখছি যে স্যাম্পল দেওয়া নেওয়া দুইটাতেই স্বাস্থ্যবিধি মানায় হাসপাতাল রোগী দুই তরফেরই যথেষ্ট অবহেলা আছে। খুব একটা গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি সেখানেও মানা হচ্ছে না। মানুষের অ্যালার্জি বাড়ছে, সেটাতে করোনা ভাইরাস সুযোগ পায় মানুষের আক্রমণ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপ কি, সেটা কেন আর কিভাবে আসে কোনো দেশে। বিশেষজ্ঞরা বলছেন এর আনুষ্ঠানিক কোনো সংজ্ঞা নেই। এটাকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। সমুদ্রের ঢেউ যেমন ওঠানামা করে তেমনি করোনা ভাইরাসের সংক্রমণও বাড়ে এবং তারপর আবার কমে আসে। এই ওঠানামা বা বাড়া কমার প্রত্যেকটা ধাপকে বলা হয় এক একটি ঢেউ বা ওয়েভ। সাধারণত প্রথম দফায় সংক্রমণের হার কমে যাওয়ার পর নতুন করে সংক্রমণ ফিরে আসলে তাকে চিকিৎসা বিজ্ঞানে সেকেন্ড ওয়েভ বলা হয়।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, সম্প্রতি দেশে সংক্রমণ বেড়েছে, কিন্তু তিনি একে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ বলে মনে করেন না। সেকেন্ড ওয়েভ বলতে যেটা বোঝায় যে একটা নির্দিষ্ট সংক্রমণের হার, মানে প্রথম ধাক্কার পরে সংক্রমণের হার কমার একটা নির্দিষ্ট সূচক আছে। সেই সূচকের নিচে যদি পরপর একটা নির্দিষ্ট সময় 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ যদি এটা বিরাজমান থাকে, তাহলে পরে আমরা বলতে পারি যে প্রথম ওয়েভ শেষ হয়েছে। তো আমাদের সেই সূচকটা তো আমরা হয়নি, তাহলে আমরা এটা নির্দিষ্ট করে বলতে পারছি না যে এখন সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। আমরা যেটা মনে করছি যে আমাদের প্রথম ওয়েভই এখনো শেষ হয়নি, যে সংক্রমণ বেড়েছে সেটা তো অন্যান্য দেশের তুলনায় করলে পরে সেই তুলনায় যথেষ্ট কমই আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সংক্রমণের হার যখন 5% নেমে আসে এবং সেটি অন্তত 3 সপ্তাহ ধরে একই অবস্থায় থাকে, সেই অবস্থাকে করোনা ভাইরাসের প্রথম ধাপ শেষ হওয়া বলা যাবে। ইউরোপের অনেক দেশেই করোনা ভাইরাস সংক্রমণের হার একবার কমে আসার পর আবার বাড়তে শুরু করেছে, যাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ। আবার আমেরিকার ক্ষেত্রে সংক্রমণ পুরোপুরি না কমেও নতুন করে সংক্রমণের হার বেড়ে গেছে। বাংলাদেশে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সরকার বলে আসছে করোনা ভাইরাসের প্রকোপ শীতের সময় বাড়বে। সেই জন্য কয়েকবার প্রস্তুতি নেবার তাগিদও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সপ্তাহেই তিনি আরেক দফা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করেছেন সবাইকে। বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, এবং আপনার সঙ্গে যারা কাজ করে তারা যেন সুরক্ষা থাকে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। প্রধানমন্ত্রী সতর্কতা ছাড়াও মহামারী নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও কয়েকবারই পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেবার কথা বলেছেন। যে কারণে এ সপ্তাহে যখন সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেল, সবাই একে দ্বিতীয় ধাপের সঙ্গে মেলাতে শুরু করেছেন। কিন্তু শীতের সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কী সম্পর্ক জানতে চেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং অণুজীব বিশেষজ্ঞ ডক্টর সানিয়া তাহমিনার কাছে। যে কোনো এই যে রেসপিরেটরি যে ভাইরাসগুলো আছে এগুলো শীতে এগুলো বাড়ে। তার কারণ হচ্ছে কতগুলো আছে ভাইরাসের নিজস্ব ফ্যাক্টর আর কতগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ধরেন শীতের সময় মানুষ সাধারণত ঘরের মধ্যে থাকে এবং মানুষ একটু ক্লাস্টারে থাকতে পছন্দ করে, কাছাকাছি। তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং তো আমরা এমনি মেনটেন করি না। আর ভাইরাসের দিক দিয়ে যেটা হচ্ছে আমাদের যে রেসপিরেটরি ড্রপলেট যেটা বের হয়, এই ড্রপলেটটা গরমকালে হিউমিডিটির সাথে মিশে একটু বড় ড্রপলেট তৈরি হয়, তারপরে খুব দ্রুত ওটা মাটিতে পড়ে যেতে পারে। কিন্তু শীতকালে ড্রাইনেসের কারণে ড্রপলেটের সাইজ খুব ছোট থাকে, তাহলে ওটা বাতাসে অনেক বেশিক্ষণ ভাসমান থাকতে পারে এবং ভাসমান থাকার কারণে এটা ইনফেকশন করতে পারে, একটু দূরে গিয়েও করতে পারে। শীতকালে এটা একটু ড্রাইনেসের কারণে এটা হয়। বাংলাদেশে মার্চের শুরুতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। শুরুতে আক্রান্ত ব্যক্তি শনাক্তের হার খুব কম থাকলেও এপ্রিলের শেষ দিকে যখন নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়, তখন থেকে প্রতিদিন এই হার বাড়তে শুরু করে। সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছিল 26শে জুন। সেদিন একদিনে 18,498টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষার রেকর্ড। দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছিল ওই সময়ের কাছাকাছি সময়ে। 30শে জুন একদিনে 64 জন মানুষ মারা গিয়েছিলেন। এরপর ক্রমে সংক্রমণ ও মৃত্যু দুই হারই কমতে থাকে। সেই সঙ্গে কমতে শুরু করে নমুনা পরীক্ষার হারও, বিশেষত অগাস্টে এসে। সরকার বলছে শীতে সংক্রমণ বাড়বে সেই আশঙ্কা মাথায় রেখে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জেদি সেব্রিনা ফ্লোরা বলছিলেন সরকারের সেসব প্রস্তুতির কথা। আমাদের প্রস্তুতি কিন্তু আগের থেকেই ছিল। এখন মোটামুটি আমাদের যারা চিকিৎসক যারা আছেন তারা জানেন এটা চিকিৎসাটা কিভাবে দিতে হবে, এবং আমাদের হাসপাতালগুলো এখন প্রস্তুত আছে। এবং কয়েকটি মাত্র ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করার ক্যাপাসিটি ছিল, সেটা এখন 117টা ল্যাবে পরীক্ষা হচ্ছে। মাঝখানে সংক্রমণ কিছুটা কমে আসার কারণে আমরা প্রথমে ভেবেছিলাম যে কিছুটা আস্তে আস্তে সংকুচিত করে নিয়ে আসবো আমাদের এই প্রস্তুতির বা কোভিড চিহ্নিত হাসপাতালগুলো। এখন আর সেটা করা হচ্ছে না, এগুলো সব সংরক্ষণ করা হচ্ছে। এবং প্রত্যেকটা জেলা পর্যায়ে এবং ঢাকায় যতগুলো হাসপাতালকে আমরা কোভিডের জন্য প্রস্তুত করেছিলাম, সেগুলো এখনো কোভিডের জন্য প্রস্তুত থাকবে। যদিও নন কোভিডের জন্য তাদের এখন কিছুটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু যখনই রোগীর সংখ্যা যদি বৃদ্ধি পায় সেই সময় যাতে ব্যবহার করা যায় সেই জন্য সেগুলোকে প্রস্তুত রাখা রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদি রোগীর সংখ্যা বেড়ে যায় তখন আমরা কি করব সেই বিষয়ে যেমন আমরা ভাবছি, পাশাপাশি যাতে বৃদ্ধি না পায় সেই দিকটার দিকে আসলে আমরা বেশি নজর দিচ্ছি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের দ্বিতীয় ধাপ সামাল দিতে হলে নমুনা পরীক্ষার হার বাড়ানোর কোনো বিকল্প নেই।
আর সেক্ষেত্রে পিসিআর টেস্টের পাশাপাশি র্যাপিড টেস্টিং চালু করাও জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলছেন, র্যাপিড টেস্টের মাধ্যমে একদিকে যেমন স্বল্প সময়ে রেজাল্ট দেওয়া যাবে, ঠিক তেমনি প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থাও দ্রুত নেওয়া যাবে। আসলে আমাদের টেস্ট প্রচুর বাড়ানো উচিত। তো আমাদের এখন পর্যন্ত যে টেস্ট গুলো আছে পিসিআর, কিন্তু আমরা খুবই রিকমেন্ড করছি যে অ্যান্টিজেন বেসড র্যাপিড টেস্ট চালু করার জন্য। অ্যান্টিজেন বেসড র্যাপিড টেস্ট চালু করলে কয়েকটা সুবিধা পাওয়া যাবে। একটা হলো এটা দ্রুত রেজাল্ট দেওয়া যাবে, এবং আমরা যদি পাবলিক হেলথ ইন্টারভেনশন সাকসেসফুল করতে চাই, অ্যান্টিজেন টেস্ট র্যাপিড টেস্ট দিয়ে তৎক্ষণাৎ টেস্ট করে 15-20 মিনিটের মধ্যে তাকে আপনি পজিটিভ। আর পিসিআর যেটা এখন হচ্ছে, এখনো 3-4 দিন লেগে যাচ্ছে। ইতিমধ্যে রোগীটা অন্যদের মধ্যে রোগটা ছড়াচ্ছে। তো সেই জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা দ্রুত চালু করা উচিত, এবং পাশাপাশি ট্রেসিংটা, এই দুটো যদি হয় তাহলে আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে সহায়ক হবে। এখন মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, প্রয়োজনে নমুনা পরীক্ষা বাড়ানো হবে, কিন্তু নমুনা পরীক্ষা কবে থেকে বাড়বে আর কিভাবে সেটি করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, রোগীর সংখ্যা বাড়ার আগে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে চায় সরকার। সেজন্য এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সরকার কঠোর হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা এবং খুলনা সহ কয়েকটি জেলায় মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ার জন্য কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেশে সংক্রমণের প্রথম দফায় নমুনা পরীক্ষায় জালিয়াতি ও ভোগান্তি এবং রোগীকে জরুরি অবস্থায় সেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থার ঘাটতি ছিল। অর্থাৎ পর্যাপ্ত আইসিইউ সুবিধা এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা অপ্রতুল ছিল। সেই সঙ্গে সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীরও ঘাটতি ছিল। সরকার বলছে, সেই সব ঘাটতি পূরণে অনেকটা অগ্রগতি হয়েছে, যদিও প্রয়োজনের তুলনায় এখনও সেগুলো যথেষ্ট নয়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডক্টর ফরিদ হোসেন মিয়া বলেছেন, প্রথম দফার সময় যে আকস্মিক পরিস্থিতিতে পড়তে হয়েছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমাদের পিপি ওটা আমাদের এখন যথেষ্ট পরিমাণ আছে। তারপরে আমাদের পরীক্ষার যে কিট সেটাই আছে। তারপরে আমাদের যে তখন নতুন করে তৈরি করতে হয়েছিল, এখন তো সেগুলো আমাদের তৈরি করা আছে, প্রয়োজনে আমরা আগে সেগুলো আবার রিওপেন করে দেবো। সেটা আমরা অনেক ইমপ্রুভ করতে পেরেছি। আমাদের তখন যে অক্সিজেন সিলিন্ডার ছিল, এখন তার অনেক গুণ বৃদ্ধি করতে পেরেছি। তারপর আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন ছিল না অনেক জায়গায়, আমরা অনেকগুলি প্রতিষ্ঠানকে আমরা সেন্ট্রাল অক্সিজেন তৈরি করতে পেরেছি, এবং অনেকগুলি সেন্ট্রাল অক্সিজেন নির্মাণ কাজ চলছে। সারা বাংলাদেশে 92টা প্রতিষ্ঠানে সেন্ট্রাল অক্সিজেনের কার্যক্রম হবে। অনেকগুলি শেষ হয়ে গেছে, অনেকগুলি শুরু হচ্ছে, এটাও শেষ হয়ে যাওয়া যে ডিসেম্বর নাগাদ, এবং আরো কিছু শুরু হবে। বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রাম মিলে মোট 29টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে। এছাড়া 19শে নভেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাবে দেখা গেছে এই মুহূর্তে সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 13,602টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 604টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 395টি। তবে 17 কোটি মানুষের দেশে জরুরি স্বাস্থ্যসেবার এই চিত্রই বলে দেয় কতটা সংকটে রয়েছে এই খাত। ওদিকে হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডক্টর মিয়া বলছিলেন, প্রয়োজনে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে সরকারের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের পরিস্থিতি যদি দ্রুত অবনতি হয় তাহলে কী ব্যবস্থা নেওয়া হবে সেই পরিকল্পনাও আগে থেকে করে রাখা জরুরি। সংক্রমণ যদি দ্রুত বাড়ে সেক্ষেত্রে আরেক দফা লকডাউনে যাবে কিনা দেশ, সে চিন্তাও আগেভাগে করে রাখার পরামর্শ দিয়েছেন তারা। কিন্তু লকডাউনে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আমাদের অর্থনীতির জন্য এই লকডাউন সলিউশন না, এবং লকডাউন আমাদের আরো প্রবলেম নিয়ে আসবে। কারণ আপনার সামাজিক প্রবলেম শুরু হবে। অলরেডি 7.5 মাসে অনেকে ব্যবসা তাদের গোটাতে হচ্ছে, এবং লকডাউনের কথা শুনলে মানুষ আতঙ্কিত হচ্ছে। যখন তার শিশুকে খাওয়াতে পারবে না, তার বৃদ্ধ মা বাবার ওষুধ দিতে পারবে না, এটা সামাজিক সমস্যা নিয়ে আসতে পারে। অতএব লকডাউনের ব্যাপারটা আমাদের আপনার চিন্তা ভাবনার একদম শেষ প্রান্তে। কিন্তু একটা পাড়াকে যখন লকডাউন করবো, 5,000 লোক স্থবির হয়ে গেল, তাহলে এদের কর্মভার বা এই ব্যবসা বাণিজ্যের সবকিছুই কিন্তু ঝুঁকির মধ্যে যায়। তো বিষয়গুলো কিন্তু এরকম একটা বিষয় আছে। তো আমি বলবো যে আমাদের জন্য সবচাইতে ভালো সলিউশন হচ্ছে যে আমাদের প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং আমাদের সচেতন হতে হবে, এবং যাতে করে আমরা নিজেরা আক্রান্ত না হই, সেটাই আমাদের বড় সমাধান। বৈশ্বিক মহামারী মোকাবেলায় এই মুহূর্তে প্রত্যেক দেশই নিজের সামর্থ্য অনুযায়ী সামাল দেবার চেষ্টা করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিকভাবে টিকে থাকা এবং স্বাস্থ্য সেবার সক্ষমতা দ্রুত বাড়ানো। এই দুটো কাজই একসঙ্গে করতে হবে। পরিবেশন করলেন সায়েদ আক্তার। অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশের ফরিদপুরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আহলে হাদিস অনুসারীদের মসজিদ সহ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার অভিযোগ। বাংলাদেশের সরকার বলছে, স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না। 10ম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে শিক্ষার্থীদের পড়তে হবে।
আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no Okay.